আমরা ইতিমধ্যেই জানি ইলেকট্রনের পার্টিকেল এবং ওয়েভ দুটি নেচারই থাকে এবং আমরা জানি ইলেকট্রন কিভাবে সুসজ্জিত থাকে, কিন্তু আমরা যেটা জানি না তা হলো টাইমের ফাংশনে একটি ইলেকট্রনের সঠিক অবস্থান। সবচাইতে ভালো যেটা করতে পারি, কোনো একটি ইলেকট্রন কোন অঞ্চলে সবচেয়ে বেশি থাকবে সেটা নির্ণয় করা, আর সেই অঞ্চল বা ক্ষেত্রকে আমরা বলি অরবিটাল। আমি রুহুল আমিন ফয়সাল। আমরা আজ জানব ইলেকট্রন অরবিটালস আসলে কী। 19 শতকের শুরুতে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে আধুনিক বিজ্ঞানের গোড়াপত্তন ঘটে। নির্দিষ্টভাবে যদি বলি, কোয়ান্টাম থিওরির কথা বলতেই হবে। কোয়ান্টাম মেকানিক্স বুঝতে হলে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স কী এটাও বুঝতে হবে। ক্লাসিক্যাল মেকানিক্স হলো লজ অফ ফিজিক্স, যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তুসমূহের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেমন নিউটনস ল, অর্থাৎ যা লার্জ হেভি কন্টিনিউয়াস অবজেক্ট নিয়ে আলোচনা করে। আর অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্স হলো অত্যন্ত ক্ষুদ্র কণার উপরে ব্যবহৃত ফিজিক্সের ল, যেমন শ্রোডিঞ্জার ইকুয়েশন, ওয়েভ ফাংশন ইত্যাদি। কোয়ান্টাম কেমিস্ট্রি বোঝার জন্য আমাদের ইলেকট্রনের ওয়েভ লাইক নেচার, পার্টিকেল লাইক নেচার, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, স্ট্যান্ডিং ওয়েভ, স্টেশনারি স্টেট, এই বিষয়গুলো নিয়ে ধারণা পরিষ্কার করতে হবে। আর আমরা শুরু করব স্টেশনারি স্টেট বা অ্যাটমিক অরবিটাল নিয়ে। কোয়ান্টাম মেকানিক্সে সবচাইতে চমৎকার রেজাল্ট হলো অরবিটালস, যেখানে ইলেকট্রনের অবস্থান সুনিপুণভাবে ব্যাখ্যা করা সম্ভব। অরবিটালস যেন অরবিটের ধারণার সাথে আমাদের কনফিউজ করতে না পারে, তাই অরবিট ও অরবিটাল এর ধারণা সুস্পষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরবিট হলো ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড পাথওয়ে। এক্সাম্পল হিসেবে আমরা পৃথিবীকে ধরতে পারি, যেখানে ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটনের ল ব্যবহার করে আমরা ক্যালকুলেট করতে পারবো হোয়ার দ্য আর্থ উইল বি অন দ্য অরবিট অ্যাট সাম টাইম টি, অর্থাৎ সময়ের ফাংশনে পৃথিবীর অবস্থান নির্ণয় করা সম্ভব। আর অরবিটাল হলো অত্যন্ত জটিল একটি বিষয়, যা কোনোভাবেই অরবিটের সাথে তুলনা সম্ভব নয়। আমরা আসলে জানিই না ইলেকট্রন কেমন করে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। আর এখানে কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে আমরা এর সমাধান পেতে পারি। আমরা সহজভাবে বলতে পারি অরবিটাল হলো ত্রিমাত্রিক ক্ষেত্র, যেখানে 90% সময় একটি নির্দিষ্ট ইলেকট্রনকে পাওয়া যাবে, আর এই ত্রিমাত্রিক ক্ষেত্রের আকৃতিও নির্দিষ্ট হয়ে থাকে। উদাহরণ হিসেবে হাইড্রোজেন পরমাণুকে যদি বিবেচনা করা হয়, আমরা দেখতে পাচ্ছি একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে পরিভ্রমণ করছে। ধরে নেই আমরা একটি ক্যামেরা ব্যবহার করে এই ইলেকট্রনের প্রতি সেকেন্ডে একটি করে ছবি তুলছি। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর ধরে যদি আমরা ছবি তুলতেই থাকি, তাহলে সেই ক্ষেত্রে যে ডাটা পয়েন্ট পাওয়া যাবে সেগুলোকে আমরা যদি একত্রে ব্যবহার করি, অর্থাৎ এই ছবিগুলোকে যদি একটার উপরে আরেকটাকে মার্চ করা হয়, আমরা দেখতে পাবো ইলেকট্রনের ক্লাউড ফর্ম করেছে, যা নিউক্লিয়াসের চারপাশে অবস্থান করবে। আমাদের বুঝতে হবে এই হাইপোথেটিক্যাল ডাটা আমাদের এটাই দেখাচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন সবসময় কোথায় অবস্থান করছে। আর এই বাউন্ডারি সারফেস যা হাইড্রোজেন অ্যাটমের জন্য পাওয়া গেল, এটাই হলো এস অরবিটাল, যা অর্জন করতে অত্যন্ত জটিল ক্যালকুলাসের প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন অরবিটালের মাঝে থাকে। অরবিটাল হলো ত্রিমাত্রিক নির্দিষ্ট ক্ষেত্র, যা ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নির্দিষ্ট করে 90% সময়। আর অরবিট ও অরবিটাল হলো সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। এইরকম অনেকগুলো অরবিটাল রয়েছে যেখানে ইলেকট্রন সমূহকে পাওয়া যায়। কোয়ান্টাম মেকানিক্সে এই অরবিটাল সমূহকে নির্দিষ্ট নামে নামকরণ করা হয়েছে। আমরা যখন এনার্জি লেভেল অ্যাপ্লাই করি, তখন এই কনফিগারেশন পাওয়া যায়, যেখানে সকল অরবিটাল রয়েছে যা ইলেকট্রন ধারণ করতে পারে, এবং এই এনার্জি লেভেল অনুযায়ী সজ্জিত করলে আমরা দেখতে পাই এস, পি, ডি, এফ এই 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মজার বিষয় হলো, যখনই এস অরবিটাল পাওয়া যায়, এর একটা সমাধান বা একটা আকৃতি হয়ে থাকে। পি এর ক্ষেত্রে 3টা, ডি এর ক্ষেত্রে 5টা, এফ এর ক্ষেত্রে 7টা সমাধান পাওয়া যায়। মনে রাখতে হবে প্রতিটা অরবিটাল শুধুমাত্র 2টা ইলেকট্রন ধারণ করতে পারে। এই চিত্রে প্রতিটা লাইন এক একটা অরবিটালকে উপস্থাপন করছে। যেমন ইয়েলো কালার হলো এস অরবিটালের জন্য, যা হলো গোলকাকৃতির। 1s অরবিটাল হলো সেই শেপ যেখানে কোনো একটা পরমাণুর প্রথম 2টা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90%। তারপর 2s হচ্ছে সেই শেপ যেখানে পরবর্তী তৃতীয় এবং চতুর্থ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90%, এবং এভাবেই চলতে থাকে। এবার আসা যাক পি অরবিটালের ক্ষেত্রে। পি এর 3টি অরবিটাল হয়ে থাকে, যাদের এনার্জি একই কিন্তু ওরিয়েন্টেশন আলাদা, যা 3টি অক্ষ বরাবর হয়ে থাকে এবং বলা হয় px, py ও pz।
এবার যদি ডি অরবিটালের কথা বলি, তাহলে এটি আরও জটিল আকৃতির হয়ে থাকে, যেখানে 5টি ভিন্ন ভিন্ন শেপে এদেরকে পাওয়া যায়। ফাইনালি যদি এফ অরবিটালের কথা বলা হয়, তাহলে সেখানে ভিন্ন ভিন্ন 7টি আকৃতি পাওয়া যায়, যা অত্যন্ত জটিল আকৃতির হয়ে থাকে। এখন যদি একটি পরমাণুর কথা বিবেচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো অরবিটালসগুলো কেমন করে পরমাণুর মাঝে অবস্থান করে। যেমন কোনো পরমাণুতে 2টি ইলেকট্রন থাকলে এদের 1s অরবিটালে পাওয়া যাবে। 4টি ইলেকট্রন থাকলে প্রথম দুটি 1s ও পরের দুটি 2s অরবিটালে পাওয়া যাবে। এরপরের 3টি ইলেকট্রন অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ইলেকট্রন পাওয়া যাবে যথাক্রমে px, py এবং pz অরবিটালে। অষ্টম, নবম ও দশম ইলেকট্রন দ্বারা এরা px, py, pz অরবিটালকে পূর্ণ করবে। সহজভাবে যদি বলি, এখানে 1s, 2s, 2px, 2py এবং 2pz সর্বমোট 5টি অরবিটাল রয়েছে এবং এরা প্রত্যেকে সর্বোচ্চ 2টি করে সর্বমোট 10টি ইলেকট্রন ধারণ করবে। অর্থাৎ এখানে দৃশ্যমান ক্ষেত্রে মোট 10টি ইলেকট্রন পাওয়া যাবে। আমরা আজ যা শিখলাম, অরবিট ও অরবিটাল সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয়। অরবিটাল হলো ত্রিমাত্রিক ক্ষেত্র, এস, পি, ডি, এফ 4 ধরনের অরবিটাল হয়ে থাকে, আর এই ক্ষুদ্র বিষয়গুলো কোয়ান্টাম মেকানিক্সের আলোচ্য বিষয়। সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।